ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টার্গেট কম্পিটিটিভে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা পড়ছিলাম মধ্য ভারতের ইতিহাস। অলরেডি আমরা একটা ক্লাস করে ফেলেছি। এরপরে আমরা পড়ছিলাম যে লাস্ট দেখলাম যে কুতুবুদ্দিন আইবক 1210 খ্রিস্টাব্দে ঘোড়ার পিঠে চড়ে যখন পোলো খেলতে যান তখন তিনি মারা যান, তাই তো? তো এরপরে আমরা দেখব যে তারপরে সিংহাসনে কে বসছেন। না, তারপরে যে সিংহাসনে বসবেন তার নাম ছিল আরাম শাহ, ঠিক আছে? এবং তিনি খুব কম দিন সিংহাসনে কিন্তু আরোহণ করেছিলেন। ওকে, তিনি মাত্র 1210 থেকে 1211 মাত্র ১ বছর তিনি কিন্তু শাসন কার্য চালিয়েছিলেন। এবং এই যে আরাম শাহ, ঠিক আছে, ইনি কি ছিলেন? ইনি কিন্তু যখনই এই কুতুবুদ্দিন আইবকের মৃত্যু হয় তখন দিল্লির যে অভিজাত বংশ ছিল বা অভিজাতদের একাংশ তারা কিন্তু আরম শাহকে কিন্তু সুলতান হিসাবে কিন্তু ঘোষণা করেন, ঠিক আছে? তবে তিনি যে সিংহাসনে এ এ আরোহণ ঠিকঠাক সিংহাসন বা তার দায়িত্ব পালন করতে পারেননি। তার কারণ বলতে আমরা কি দেখব যে তার রাজনৈতিক বা সামরিক অভিজ্ঞতা কিন্তু সেরকম একটা কিন্তু ছিল না, তাই তো? বা বলতে পারো যে তার শাসন পরিচালনের যে দক্ষতা সেটা কিন্তু আমরা এই ১ বছরের শাসন কার্যে কিন্তু আমরা পাইনি। ওকে? তো তিনি যখন সিংহাসন বসেছিলেন, মাত্র বললামই যে ১ বছর তিনি সিংহাসনে ছিলেন। এবং এই ১ বছরের মধ্যে কি হয়, তার দিল্লিতে মানে প্রশাসনের যে বিশৃঙ্খলা, ঠিক আছে? সেটা কিন্তু দেখা গেছিল। ছোট, ছোট বিদ্রোহ দেখা গেছিল, ঠিক আছে? এবং আমিররা তাদের তার নেতৃত্বের উপরে অনেকেই আস্থা হারায়। তার ফলে কী হয়, দিল্লির যে শাসন ব্যবস্থাটা আস্তে, আস্তে কী হয়, দুর্বল হয়ে পড়ে। এরপরে আসছে যে ঠিক সেই সময়ে আমরা কিন্তু যে দিল্লির যে প্রকৃত প্রতিষ্ঠাতা আমরা ইলতুৎমিশকে দেখতে পাবো, ঠিক আছে? এই যে ইলতুৎমিশ ১২১১ খ্রিস্টাব্দে তিনি কী হয়, দিল্লির দিকে কিন্তু অগ্রসর হচ্ছেন। এবং তিনি যে ১২১১ খ্রিস্টাব্দে আরম শাহের সঙ্গে একটা সংঘর্ষে লিপ্ত হয় এবং তাকে কিন্তু পরাজিত করেছিল, ঠিক আছে? তাহলে আমরা একজন দুর্বল এবং অযোগ্য শাসক হিসাবে পরিচয় পাচ্ছি কাকে? না, আরাম শাহকে। তিনি কিন্তু দিল্লির যে সুলতানি সাম্রাজ্য সেটাকে ধরে রাখতে পারেনি। তার ফলে সমস্তটাই যে তার ব্যর্থতার ফলেই কিন্তু সুযোগটা চলে আসে কার? না, ইলতুৎমিশের হাতে, এবং তিনি ক্ষমতায় আসার সুযোগ পেয়ে যান। এবং এখান থেকে যে দাস বংশের আরেক নতুন অধ্যায় কিন্তু আমরা দেখতে পাবো যে শুরু হয়, ঠিক আছে? তো এই দাস বংশের আমরা প্রথমেই দেখব যে শামাসুদ্দিন ইলতুৎমিশ। তাহলে আমরা যাকে ইলতুৎমিশ নামে পরিচিত চিনি, তিনি কিন্তু তার আসল নাম হচ্ছে শামাসুদ্দিন ইলতুৎমিশ, ঠিক আছে? এবং এই শামাসুদ্দিন ইলতুৎমিশের সম্পর্কে আমরা প্রথমে আমরা বলি যে তাকে দাসের দাস বলা হয়, ঠিক আছে? তাকে দাসের দাস বলা হয়। কেন বলা হয় দাসের দাস? না হচ্ছে দেখো, মোহাম্মদ ঘুরির দাস ছিলেন কুতুবুদ্দিন আইবক। কুতুবুদ্দিন আইবকের দাস কিন্তু কে ছিলেন? না, সেই শামসুদ্দিন ইলতুৎমিশ, ঠিক আছে? তো চলো আমরা এই ইলতুৎমিশের সম্পর্কে আমরা কয়েকটা পয়েন্ট আমরা জানবো, এবং এখান থেকে তোমাদের কি কি পরীক্ষায় পয়েন্ট হিসাবে আসে সেগুলো সম্পর্কে আমরা কিন্তু আলোচনা করব। তাহলে ইলতুৎমিশ সিংহাসনে বসছে ১২১১ থেকে ১২৩৬, ঠিক আছে? খুব একটা দিন তিনি কিন্তু রাজত্ব করেননি, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দিল্লির প্রকৃত প্রতিষ্ঠাতা আমরা কিন্তু ইলতুৎমিশকে কিন্তু বলবো। ওকে, এরপর দেখো যে ইলতুৎমিশ কিন্তু তোমার মধ্য এশিয়ায় মানে ইলতুৎমিশও কিন্তু তুর্কি বংশোদ্ভূত ছিলেন। শৈশবে তিনি ভাইদের ষড়যন্ত্রের কারণে তাকে বিক্রি করা হয়, ঠিক আছে? এবং একাধিক মাল্লিকের হাতে এলেও শেষে কার কাছে আসে? না, কুতুবুদ্দিন আইবকের হাতে আসে। এবং কুতুবুদ্দিন আইবকের কাছে সে সেনাপতি এবং তার যে বুদ্ধিমত্তা বা যে প্রশাসনিক দক্ষতা, সামরিকতা দেখে কুতুবুদ্দিন আইবক কিন্তু মুগ্ধ হয়ে যান এবং তাকে কি করে? না, দাসত্ব থেকে মুক্তি দেয় এবং তার যে কন্যার সাথে কিন্তু তার কিন্তু বিবাহ দেয়, ঠিক আছে? অর্থাৎ কি? না, আমরা দেখতে পাচ্ছি কুতুবুদ্দিন আইবকের জামাতা হচ্ছে কিন্তু ইলতুৎমিশ, ঠিক আছে? কিন্তু প্রকৃতপক্ষে আমরা যদি দেখি, ইলতুৎমিশ কিন্তু কি ছিল? না, তুর্কিস্তানের যে ইলবারি গোষ্ঠী আছে, ইলাম খানের কিন্তু পুত্র ছিল এই ইলতুৎমিশ, ঠিক আছে? তাই ইলবারি গোষ্ঠীর থেকে এই এসেছে বলেই তাই তাকে তার যে বংশের নাম সেটা কি বলা হয়? ইলবারি বংশ কিন্তু বলা হয়। আগেও বলছি যে তিনি ছিলেন তুর্কিস্তানের যে ইলবারি গোষ্ঠীর ইলম খানের পুত্র। তার জন্য তার ইলবারি বংশ কিন্তু এই প্রতিষ্ঠাতা বলা হয়, ঠিক আছে? তাহলে চলো কি, কি এখানে আমরা দেখেছি দেখো যে দিল্লির সুলতানি সাম্রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ ও শক্তিশালী শাসক হচ্ছে ইলতুৎমিশ, ঠিক আছে? এবং তিনি তাজ বংশের সর্বাপেক্ষা মানে সর্বশ্রেষ্ঠ শাসক, এটা আমরা বলেছি, ঠিক আছে? এরপর দেখো যে আমরা দেখতে পাচ্ছি তিনি যখন সিংহাসনে বসছেন, ঠিক আছে? তখন যখন বসছেন তখন কি, কি ছিল? ৩ টা বড় সমস্যার তিনি সম্মুখীন হন।
তখন কি না হচ্ছে কেন্দ্রীয় শাসন কিন্তু একবারে দুর্বল হয়ে পড়েছিল। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে সরি আরাম শাহ সিংহাসনে বসেছিল ১ বছর এবং বিদ্রোহী তুর্কি আমিররা তারপর তার যে সিংহাসনে বসছেন সেটার পক্ষে তারা সমর্থন দেয়নি এবং বহিরাগত আক্রমণে তিনি বারবার দেখতে পেয়েছি আমরা এখানে, ঠিক আছে? এরপরে আমরা দেখছি যে তার নিজেকে খলিফার সেনাপতি বলে অভিহিত করেছেন। পরীক্ষায় কোয়েশ্চেন পড়ে যে কোন সুলতান সিংহাসনে বসার পরে নিজেকে খলিফার সেনাপতি বলে অভিহিত করেছেন? তো এটার অ্যান্সার করবে কে? না হচ্ছে ইলতুৎমিশ। ওকে। এবং ভারতের ১ম আরবি মুদ্রা অনুকরণে রূপার মুদ্রা টঙ্কা, ঠিক আছে? এই পরীক্ষায় কোয়েশ্চেন পড়ে যে টঙ্কা এবং জিতল কে চালু করেছিল? ঠিক আছে? তামার মুদ্রা জিতল এবং এটা হচ্ছে টঙ্কা কিন্তু কে চালু করেছিলেন? না অ্যান্সার করবে কিন্তু ইলতুৎমিশ। ওকে। এই সময় দেখো ১২২১ খ্রিস্টাব্দে আমরা দেখতে পাবো যে মঙ্গোল নেতা চেঙ্গিজ খান কিন্তু আক্রমণ করেছিল, ঠিক আছে? মানে সম্ভাবনা ছিল কিন্তু ইলতুৎমিশের উপস্থিতি বুদ্ধির কারণে কিন্তু চেঙ্গিজ খান এখানে কিন্তু আর আক্রমণ করতে আসেনি, ঠিক আছে? তো দেখো এরপরে কি আছে? তাহলে ১২২১ খ্রিস্টাব্দে আমরা দেখলাম যে মঙ্গল নেতা যে, ঠিক আছে? মঙ্গল নেতা চেঙ্গিজ খান ভারতে আক্রমণ করতে আসছে, ঠিক আছে? তো এই যে চেঙ্গিজ খান ভারতে আক্রমণ করতে আসছে, এই সময় কি একটা ঘটনা ঘটে? তাহলে পরীক্ষায় ফার্স্ট কোয়েশ্চেনটাকে তুমি মনে রাখো যে চেঙ্গিজ খান কার সময় ভারত আক্রমণ করে? অ্যান্সার করবে কিন্তু ইলতুৎমিশ, ঠিক আছে? এরপর তুমি দেখো যে খাওয়ারিজমের যে শাসক ছিলেন তার নাম কি ছিল? না জালালউদ্দিন মিঙ্গোবাই। তাকে ধাওয়া করতে করতে চেঙ্গিজ খান কিন্তু সিন্ধু নদী পর্যন্ত এসেছিল এবং এই যে জালালউদ্দিন মিঙ্গোবাই মানে আশ্রয় চেয়েছিল দিল্লিতে। কার কাছে? না হচ্ছে ইলতুৎমিশের কাছে। কিন্তু ইলতুৎমিশ কি হয় না সেটা দিতে কিন্তু মানা করে, অর্থাৎ সে কিন্তু আশ্রয় কিন্তু দেবে না। এর ফলে চেঙ্গিজ খান কিন্তু আর এদিকে অগ্রসর হয়নি, ঠিক আছে? তাহলে তোমার পরীক্ষায় কোয়েশ্চেন পড়বে কি চেঙ্গিজ খান কার সময় ভারতে এসেছিল? অ্যান্সার করবে হচ্ছে না হচ্ছে ইলতুৎমিশের সময়, ঠিক আছে? এরপর দেখো তরাইনের তো আমরা ১ম যুদ্ধ, ২য় যুদ্ধ দেখেছি। আমরা তরাইনের আমরা ৩য় যুদ্ধ দেখব। যে তরাইনের ৩য় যুদ্ধ দেখো সালটা দেখো ১২১৫ থেকে ১২১৬, ঠিক আছে? এই সময় তরাইনের ৩য় যুদ্ধ হয়। কার সাথে হয়েছিল? না হয়েছিল ইলতুৎমিশের সাথে হয়েছিল। কার? না ইলতুৎমিশের সাথে হয়েছিল যে মোহাম্মদ ঘুরির যে সেনাপতি ছিল ইলদুজা, ঠিক আছে? সেই ইলদুজাকে কিন্তু মোহাম্মদ ঘুরি কিন্তু যে সেনাপতি তাকে কিন্তু হারায় কে? না এই যে ইলতুৎমিশ। এই যে তরাইনি ৩য় যুদ্ধের ফলে যখন আমরা দেখলাম যে ইলতুৎমিশ কিন্তু ইলদুজাকে পরাজিত করলো, তার ফলে যে ফল হিসাবে আমরা যদি দেখি তাহলে কি হবে? যে গজনির প্রভাব থেকে কিন্তু সম্পূর্ণ কিন্তু স্বাধীন হয়ে গেল, ঠিক আছে? দিল্লি সুলতানাত। ওকে। এর ফলে যে তিনি উপাধিটা নিচ্ছেন সেই উপাধিটার নাম হচ্ছে সুলতানি আজম, ঠিক আছে? সুলতানি আজম মানে হচ্ছে মহান সুলতান যাকে বলবো তাকে বলবো সুলতানি আজম। এই সুলতানি আজম যখন তিনি ধারণা করলেন কখন? না তরাইনের ৩য় যুদ্ধের পরে। ওকে। এরপরে কি করলেন? না হচ্ছে তিনি লাহোর থেকে দিল্লিতে কিন্তু রাজধানী কিন্তু ট্রান্সফার করেছিলেন, স্থানান্তর করে দিয়েছিলেন। ওকে। এরপরে যেটা একটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন তোমাদের পড়ে যে ইকতা প্রথা প্রচলন কে করেন? ইকতা প্রথা প্রচলন করেন কিন্তু ইলতুৎমিশ। এবং ইকতা প্রথাটা কি বলো দেখিনি? আমরা এক কথায় যদি ইকতা প্রথাটা বুঝতে চাই তাহলে কি বলো দেখিনি? যে বেতনের পরিবর্তে যদি তোমাকে কর তোলার যে অধিকারটা সেটা হচ্ছে ইকতা প্রথা। ইলতুৎমিশের সময় যে সৈন্য ছিল, ঠিক আছে? সেই সৈন্যদের যে বেতনের সমস্যার যে সৃষ্টি হবে এটা তিনি বুঝতে পেরেছিলেন এবং এই বেতনের সমস্যার সমাধানের জন্য এবং রাজ্যকে যদি আমি সহজে শাসন করার জন্য তিনি কি ইকতা প্রথা চালু করেছিলেন। অর্থাৎ কি? ধরো যে উদাহরণস্বরূপ বলি যে একটি এলাকার যে একটা কর বা রাজস্ব আদায়ের দায়িত্ব একটা সৈন্যকে কিন্তু দেওয়া হতো, ঠিক আছে? এবং সেই এলাকাকে ইকতা, ঠিক আছে? সেই এলাকা থেকে বলা হতো ইকতা এবং যিনি যে ব্যক্তি পেত তাকে বলা হতো ইকতাদার। তাহলে কৃষকের কাছ থেকে কর আদায় করতো কে? সেই সৈন্যকে পার্টিকুলার দেওয়া হতো এবং সে নিজের টাকা নিজেই বেতন সেখান থেকে নিত, ঠিক আছে? কিন্তু সে জমি কিন্তু মালিকানা নয়। এই প্রথাটাকে হচ্ছে ইকতা প্রথা। এর ফলে কি হয়? বলো দেখিনি? কেন চালু করলো? তাহলে আমরা এই হিসাবেই বলতে পারি যে সরকারের যে কম টাকা ছিল সেখানে সৈন্যদের বেতন সঠিক দেওয়া খুব কঠিন ছিল, মানে হচ্ছে নগদ। তার জন্য তিনি বললেন যে এই এলাকার কর তুমি নিজে তুলে নাও, ঠিক আছে? এই নাও বেতন নিয়ে নাও, ঠিক আছে? এরপরে কি হলো? না যদি জমির মালিক তিনি যদি বানিয়ে দিতেন সেনাদিকে তাহলে তারা আরও শক্তিশালী উঠতো, ঠিক আছে? তাই শুধু কর তোলার তাদেরকে অধিকার দিয়েছিল, জমির অধিকার কিন্তু দেয়নি কিন্তু। আবার দেখো এই ইকতা প্রথা যখন প্রচলন হলো তার ফলে কি সব জায়গায় তো রাজা যে শাসন করতে পারবে না। তাহলে কি হতো? না সব জায়গায় শাসন করা সম্ভব ছিল না বলে ইকতাদারদের পাঠিয়ে তিনি কিন্তু শাসন কার্য চালাতেন। তাহলে পরীক্ষায় কোয়েশ্চেন পড়ে যে ইকতা প্রথার প্রচলন কে করেন? তাহলে ইকতা প্রথার প্রচলন করবে কে? না করবে হচ্ছে
ইলতুৎমিশ, ঠিক আছে। এরপরে করলো কি না 40 চক্র কিন্তু ইলতুৎমিশ কিন্তু একটা গঠন করলো 40 চক্র, ঠিক আছে। এইবারে 40 চক্র কেন গঠন করলো বলো দেখিনি? যখন ইলতুৎমিশ সুলতান হয় তখন অনেক সম্মুখীন সমাধান কিন্তু সে হয়েছিল তো, কারণ দিল্লি সালতানাত তার কাছে একটা নতুন, ঠিক আছে। তারপরে যখন সে সিংহাসনে বসছেন, যে বিভিন্ন রাজপুত রাজারা বা আমিরদের বিদ্রোহী বা পুরনো শাসক গোষ্ঠীর তার কথা মানতে চাইতো না তো, ঠিক আছে। তাই তো নিশ্চয়ই ক্ষমতার কোনো ঠিক থাকে না যে এই ক্ষমতাচ্যুত হয়ে যায়। এই ভয়ে তিনি কী করলেন, যে তিনি ভাবলেন যে আমার নিজের এমন কিছু লোক দরকার যারা আমার কথা শুনবে আর আমার বিরুদ্ধে যাবে না। এই জন্যই তিনি কী করলেন না, এই আমিরদের নিয়ে 40 জনের এক কৃতদাসকে নিয়ে তৈরি করলেন 40 চক্র বা চাহেল গানি, ঠিক আছে। বন্দে গানি চাহেল গানি কিন্তু গঠন কিন্তু করলেন। এটা পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট যে 40 চক্র কে কী করেন না হচ্ছে তৈরি করেন, ঠিক আছে। এটাকে দমন করবে পরে আসছি আমরা, ঠিক আছে। গিয়াসউদ্দিন বলবন এই 40 চক্রের একজন, ঠিক আছে, এবং তিনি পরবর্তীকালে এটা কী করবে, দমন করে দেবে। ওকে, এরপরে আমরা দেখেছিলাম যে কুতুবউদ্দিন যে কাজটা শুরু করেছিল কুতুব মিনার, সেই কাজটা কিন্তু শেষ করবে কে না হচ্ছে ইলতুৎমিশ। ক্লিয়ার, বুঝতে পারলাম। এবং এই যে কাজগুলো করার পরে তিনি কি না চেয়েছিলেন তার শেষ বয়সে যে তার কন্যা যে সুলতান রাজিয়া তাকে রাজা হিসাবে, ঠিক আছে, মানে সিংহাসনে বসার জন্য তিনি মনোনীত করেন, ঠিক আছে। এবং তিনি মানে রোগ আক্রমণের কারণে হয়তো তিনি কি মারা গেছিলেন, ঠিক আছে। এই ছিল তোমাদের কোশ্চেন ইলতুৎমিশ সম্পর্কে, ঠিক আছে। তো এই ইলতুৎমিশের কোশ্চেন সম্পর্কে তোমরা এইটুকুই নোট কিন্তু পড়বে। পরবর্তী পার্টে আমরা দেখব রাজিয়া সুলতান এবং গিয়াসউদ্দিন বলবন, এই দুটো সম্পর্কে আমরা কিন্তু অবশ্যই দেখব, ঠিক আছে। ততক্ষণের জন্য পড়াশোনা করো। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।